অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অফ আশাবাদ হাই স্কুল। আজ আমি পঞ্চম শ্রেণীর কোয়েশ্চেন নাম্বার 9 নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 9-এ অ্যান্সার দেওয়া থাকবে, অ্যান্সারের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে। সেই আন্ডারলাইন যুক্ত অংশটুকুকে প্রশ্ন করতে হবে। এখন আমরা দেখব যে কোন কোন ডব্লিউএস ওয়ার্ডগুলো আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করি। সেই ডব্লিউএস ওয়ার্ডগুলো এখানে আমি লিখে রেখেছি। প্রথমে হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড হু, অর্থ হচ্ছে কে বা কারা। হুইচ অর্থ হচ্ছে কোনটি বা কোনগুলো। হোয়াট অর্থ হচ্ছে কি বা কি। হুম অর্থ হচ্ছে কাকে বা কাদেরকে। হোয়েন অর্থ হচ্ছে কখন। হোয়ার অর্থ হচ্ছে কোথায়। হুস অর্থ হচ্ছে কার বা কাদের। হাউ অর্থ হচ্ছে কত, কেমন, কিভাবে। আমরা এখন দেখব এই ডব্লিউএস ওয়ার্ডগুলোকে ব্যবহার করে কিভাবে প্রশ্ন তৈরি করা হয়, কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব। এখানে আমরা প্রথমে দেখব যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট বা এক্সটেনশন থাকে। কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকতে পারে, কোনো কোনো সেন্টেন্সে এক্সটেনশন থাকতে পারে, অথবা কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট এক্সটেনশন উভয় থাকতে পারে। তা আমাদের হচ্ছে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, কীভাবে প্রশ্ন আসে। প্রশ্ন আসে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে যে সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে। কোথায় থাকে? যে এক নম্বর হচ্ছে সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে, এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে এই ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশনের নিচে আন্ডারলাইন থাকে। এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা হচ্ছে যে ডব্লিউএস কোশ্চেনগুলোকে শিখব। তাহলে হচ্ছে যে আমাদের জন্য খুব সহজ হবে এবং আমরা সহজে বিষয়টাকে মনে রাখতে পারবো। তো প্রথমে আমরা দেখব যে কিভাবে সাবজেক্ট, যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কোন কোন ডব্লিউএস ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করব। ওকে, তো আমরা সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে যে হু ব্যবহার করব। হু কখন ব্যবহার করব? যখন সাবজেক্ট ব্যক্তিবাচক হবে। যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয়, যেমন হচ্ছে যে কারো নাম, কোনো ব্যক্তির নাম যদি হয় এবং তার পরিবর্তে ব্যবহৃত কিছু প্রোনাউন হয়, এই নাউন এবং প্রোনাউনগুলোকে মূলত হচ্ছে যে সাবজেক্ট ব্যক্তিবাচক বোঝাবে। যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা হচ্ছে তার পরিবর্তে হু বসাবো। এখানে হু দিয়ে তিন ধরনের বিষয় আছে, যে এই তিনটা ফর্মুলাকে ইউজ করে প্রশ্নগুলো তৈরি করা যাবে। আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি এ নাম্বারে প্রপার নাউন বা পার্সোনাল প্রোনাউন। তাহলে প্রথমে সাবজেক্ট হতে পারে প্রপার নাউন বা পার্সোনাল প্রোনাউন। প্রপার নাউন কোনগুলো? যেগুলো দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়। নির্দিষ্ট, যেহেতু এখানে ব্যক্তিবাচক, যদি ব্যক্তির নাম বোঝায় তাহলে হচ্ছে যে আমরা তার পরিবর্তে হু বসাবো। পার্সোনাল প্রোনাউন, যদি ব্যক্তিগত প্রোনাউন, ব্যক্তিবাচক প্রোনাউন, সেই প্রোনাউনগুলোকে যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা হচ্ছে যে হু বসাবো। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে যে আমরা ক্লিয়ার হব। এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে রাজু ইজ আ ফায়ার ফাইটার। এখানে দেওয়া আছে রাজু ইজ আ ফায়ার ফাইটার। এখন সাবজেক্ট হচ্ছে এখানে রাজু। যদি এখানে রাজুর নিচে আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজু হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, তাহলে তার পরিবর্তে এখানে হচ্ছে যে হু বসানো যাবে। একদম অ্যান্সারটা হবে এরকম, হু ইজ আ ফায়ার ফাইটার। তখন শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, যে পার্সোনাল প্রোনাউনের একটা উদাহরণ দেখি। সে প্রোনাউনগুলো হচ্ছে হি, শি, ইট, আই, উই। আমরা এখানে দেখি হি টিচেস the new firefighter.
হি টিচেস দ্য নিউ ফায়ার ফাইটার। এখানে হি এর নিচে যদি আন্ডারলাইন থাকে, মানে হিটা হচ্ছে যে দেখতে হবে এটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে ব্যক্তির পরিবর্তে যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। যেটা ব্যক্তিবাচক প্রোনাউনের ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত সেগুলোকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখানে হি দেওয়া আছে, হি এর পরিবর্তে হবে কি, এখানে যদি আন্ডারলাইন দেওয়া থাকে শুধু হি এর পরিবর্তে আমরা বসাবো হু, বাকি অংশ যা আছে তাই বসবে, বাকি অংশ যা আছে তাই বসবে এবং শেষে কোয়েশ্চেন মার্ক বসবে। এখন আমরা দেখব দ্বিতীয় ফর্মুলা। দেওয়া আছে এভরিবডি, এভরিওয়ান, অল। যদি সেন্টেন্সের মধ্যে কখনো দেখা যায় যে এই ওয়ার্ডগুলো আছে এভরিবডি, এভরিওয়ান, অল, তাহলে হচ্ছে যে এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে আমরা হু বসাবো। কি বসাবো? হু। তারপরে হচ্ছে যে আমরা দেখবো যে সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করব, আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি করব। এখানে হচ্ছে যে আমি একটা নিয়ম লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। নিয়মটা হচ্ছে, আমরা জানি মোটামুটি টেন্স 12 প্রকার। 12 প্রকার টেন্সে শুধুমাত্র 2 প্রকার টেন্সের অক্সিলারি ভার্ব নেই। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, 2 নম্বর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আমরা ভার্বের 3টা ফর্ম জানি। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাকে বলি V1, একটা ভার্বের পাস্ট ফর্ম সেটাকে বলি V2, আর একটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাকে বলি V3। যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে এই V1 আছে আর কিছু কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স V1। আর একটা হচ্ছে যদি দেখি ভার্বের সাথে V1 এর সাথে এস বা ইএস যুক্ত আছে তাহলে এখানে দুটা পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে V1, শুধু যদি V1 থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর একটা হচ্ছে V1 প্লাস এস বা ইএস থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনব, যদি দেখি সেখানে হচ্ছে যে ভার্ব 2 আছে, ভার্ব 2 থাকলে বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে V1 প্লাস এস বা ইএস যদি থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যদি V2 থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রশ্ন করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাস অক্সিলারি ভার্ব হিসেবে আসে। ডু বা ডাস কখন আসে, ডু কখন আসে, ডাস কখন আসে? যখন 1 নম্বরে যখন V1 থাকবে তাহলে তার পরিবর্তে বসবে ডু অক্সিলারি ভার্ব। 2 নম্বর হচ্ছে V1 প্লাস এস বা ইএস থাকলে বলবে ডাস। আর 3 নম্বর হচ্ছে V2 থাকলে বসবে ডিড। যদি আমরা দেখি কখনো এই ফর্মুলাগুলো তাহলে আমরা সহজে ডু, ডাস, ডিড কোথায় হবে সেগুলোকে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে দেখব যে একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে কি হবে, একটা এক্সাম্পল দিয়ে দেখাই কি হবে, কিভাবে করা যাবে। যেমন হচ্ছে যে এভরিবডি লাইকস হিম, এভরিবডি লাইকস হিম। তাহলে আমরা জানি যে এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে কি বসে, হু বসে। তাহলে এখানে দেখা যাচ্ছে এভরিবডি, এভরিওয়ান এর পরিবর্তে কি বসবে, হু। তারপরে গঠনটা কি হবে, হু প্লাস অক্সিলারি ভার্ব, হু প্লাস অক্সিলারি ভার্ব। এখানে দেওয়া আছে লাইকস, এস বাই এস। যদি এস বাই এস থাকে তাহলে কি বসে, ডাস, হু ডাস। তারপর হচ্ছে গঠন অনুযায়ী নট, হু ডাজ নট। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক হিম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে একটা গঠন আসবে, সে গঠনটা হচ্ছে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট
প্লাস V1 প্লাস আদার ওয়ার্ড, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হচ্ছে যে আমরা সহজেই এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে কোশ্চেনটা তৈরি করতে পারবো এই ফর্মুলাটাকে ইউজ করে। প্রথমে হু বসবে, তারপর হচ্ছে যে অক্সিলারি ভার্ব, তারপরে নটের শর্ট ফর্ম বসবে, তারপর হচ্ছে V1, যে এস বা ইএস থাকলে সেটা হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম বসবে, যদি পাস্ট ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম বসবে, আদার ওয়ার্ড, অন্যান্য ওয়ার্ড যদি থাকে সেগুলো বসবে। তাহলে এগুলোকে ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করতে পারবো। এভরিবডি লাইকস হিম, এর পরিবর্তে কি হচ্ছে প্রশ্নে, হু ডাজ নট লাইক হিম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা আর একটা দেখবো যে নোবডি, নো ওয়ান, নান থাকলে এর গঠনটা কিরকম হয়। প্রথমে বসে হু, যদি নোবডি, নো ওয়ান এর নিচে আন্ডারলাইন থাকে তাহলে এদের পরিবর্তে সরাসরি বসাবো হু প্লাস আদার ওয়ার্ড, অন্যান্য ওয়ার্ডগুলো যদি থাকে সেগুলো বসাবো। তাহলে হচ্ছে যে নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে শুধু হু বসবে, বাকি অংশটা যা থাকবে তাই বসবে। যেমন হচ্ছে যে নোবডি লাইক হিম, যদি দেই নোবডি লাইকস হিম, তাহলে প্রশ্নটা হবে হু লাইকস হিম, শেষ। এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এভরিবডি, এভরিওয়ান, অলের ক্ষেত্রে একটু সমস্যা আছে। তাছাড়া হচ্ছে যে প্রপার নাউন বা পার্সোনাল প্রোনাউন এবং হচ্ছে নোবডি, নো ওয়ান, নান থাকলে শুধু সরাসরি হু বসে দেবো, অন্যান্য সব ক্ষেত্রে ঠিক থাকবে। এখন আমরা দেখব যে এটা হচ্ছে হু এর ব্যবহার দেখাইলাম, এরপরে আর কি কি ওয়ার্ড থাকে সেগুলো আমরা দেখব। এরপরে দেখি যে আর কি আছে। আমরা 2 নম্বরে হচ্ছে যে হোয়াট ব্যবহার করতে পারি। হোয়াট কখন বসবে, সাবজেক্ট যখন বস্তুবাচক হবে। সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে তার পরিবর্তে আমরা হোয়াট দেবো, আর সাবজেক্ট যখন ব্যক্তিবাচক হবে তার পরিবর্তে আমরা হু দেব। যেমন একটা উদাহরণ দিই, দ্য নিউজ মেক্স মি স্যাড। যদি এখানে দা নিজের আন্দোলন থাকে, তার দা নিউজটা হচ্ছে এখানে বস্তুবাচক, তাহলে তার পরিবর্তে বসবে হোয়াট, তারপরে যা আছে তাই বসবে হোয়াট মেক্স। এখানে মি আছে, এই পার্সন পরিবর্তনটা আমরা দেখবো যে এখানে মি ফার্স্ট পার্সন, যদি হচ্ছে যে অ্যান্সার সেন্টেন্সে যদি ফার্স্ট পার্সন থাকে প্রশ্নে সেকেন্ড পার্সন হয়, প্রশ্নে যদি সেকেন্ড পার্সন থাকে অ্যান্সার বাক্যে সবসময় হচ্ছে যে ফার্স্ট পার্সন হয়। তাহলে হচ্ছে যে সেই অনুযায়ী এখানে মি আছে, মি এর পরিবর্তন হচ্ছে কি ইউ, হু মেক্স ইউ স্যাড, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে দা নিউজ হচ্ছে বস্তুবাচকের পরিবর্তে কি বসে, বস্তুবাচক হলে তার পরিবর্তে হোয়াট বসে, তারপর বাকি অংশ যা আছে তাই বসে। এবং যদি প্রোনাউন থাকে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তার সেকেন্ড পার্সন হবে। আবার সেকেন্ড পার্সন যদি হচ্ছে যে প্রশ্নের পক্ষে থাকে, আবার অ্যান্সার করার সময় তাই অ্যাসার্টিভ সেন্টেন্সে ফার্স্ট পার্সন হয়ে যায়। তাহলে 2 নম্বর হচ্ছে হোয়াট ব্যবহার করতে পারি। 3 নম্বরে আমরা দেখবো আর একটা কি ব্যবহার করতে পারি। 3 নম্বরে ব্যবহার করা যায় হুইস। যে হুইস অর্থ আমরা আগে দেখছি, যে হুইস অর্থ কি, কোনটি বা কোনটি বা হচ্ছে যে কোনগুলো। এই হুইস কখন ব্যবহার করবো আমরা, হুইস ব্যবহার করার জন্য কিছু ফর্মুলা থাকতে হবে, কিছু ওয়ার্ড থাকতে হবে, সেই ওয়ার্ডগুলো থাকলে তার পরিবর্তে আমরা সরাসরি হুইস বসাবো। যেমন হচ্ছে যে দিস, দ্যাট, দোজ। যদি সাবজেক্টে কখনো এই বিষয়গুলো দিস দ্যাট দোজ থাকে, তার পরিবর্তে সরাসরি হুইস বসবে এবং বাকি অংশ বসবে। যেমন হচ্ছে যে দিস ইজ মাই ফ্রেন্ড, এখানে দিসের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, দিস ইজ একটা সাবজেক্ট, এখানে সাবজেক্টের পরিবর্তে আমরা জানি যে কি কি বসে, হু, হোয়াট, হুইস। যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে হু, যদি বস্তুবাচক হয় তাহলে হচ্ছে যে হোয়াট, আর যদি হুইস দিস দ্যাট দোজ থাকে তাহলে বসে হুইস। এখানে দেখা যাচ্ছে যে দিস আছে, তাহলে তার পরিবর্তে
হুইচ হুইচ ইজ ফার্স্ট পারসন আছে, মাই আছে, তাহলে এর পরিবর্তে কি হবে? ইয়োর। হুইচ ইজ ইয়োর পেন, প্রশ্নবোধক বাক্য। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট পারসন থাকলে সবসময় আমরা কি করব? সেকেন্ড পারসন করব। আর একটা এক্সাম্পল দিই। These books are for you. These books are for you, এখানে these books, এখানে these books এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে এবং লেখা আছে are for you, এই বইগুলো তোমার জন্য। তাহলে এখানে হচ্ছে যে this এর পরিবর্তে বসবে which প্লাস এই ওয়ার্ডটা সরাসরি এখানে বসবে, which books are for you। তো আজকে আমরা হচ্ছে যে জানলাম যে কিভাবে সাবজেক্ট ব্যবহার করে সাবজেক্টের পরিবর্তে কোন কোন ওয়ার্ড ব্যবহার করে আমরা ডব্লিউএস কোশ্চেন করতে পারি। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। এর পরবর্তীতে আমি অবজেক্ট বা বাকি অংশ ব্যবহার করে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি সেই বিষয়ে আমি আলোচনা করব। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করে আমি শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।